তুমি আমার গায়ে হাত দিও না। আমার কাছে কেন বারবার আসো? তোমার আশা কোনো দিনও পূর্ণ হবে না। আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক কোনো দিনই করব না। জয়ের বড় দাদার বিয়ে হয়েছে প্রায় 6 মাস হলো। তার দাদা শহরে চাকরি করে, বৌদি বাড়ি থাকে। দাদা প্রতি মাসে একবার করে বাড়িতে আসে। জয়ের বয়স প্রায় 17 বছর। জয় ওর ভাবির দিকে প্রথম থেকে একটু খারাপ দৃষ্টি দিত, কিন্তু ওর বৌদি কখনো সেটা খারাপভাবে নেয়নি। ওর বৌদি খুব সুন্দর দেখতে ছিল। জয়ের দাদা মাসে একদিন বাড়ি আসার ওর বৌদির শারীরিক চাহিদা মেটাতে পারতো না। সেটা জয় সবসময় বুঝতে পারতো বৌদির চলাফেরা দেখে, কিন্তু ও এটা জানতো বৌদি কখনো দেবরকে অন্য চোখে দেখেনি। একদিন বৌদি রান্নাঘরে রান্না করছিল, তখন জয় বৌদির কাছে গিয়ে বসে বৌদিকে এটা ওটা এনে সাহায্য করতে থাকে। পেছনে বসে বৌদির চুলের খোপা খুলে দেয়, তারপর চুল নিয়ে বিভিন্ন প্রশংসা করতে থাকে। বৌদি তার খারাপ কিছুই ভাবে না। এমনইভাবে দিন কাটতে থাকে। বৌদিও এক প্রকার শুয়ে নিয়েছিল নিজেকে। দেবর যাই করুক খারাপ ভাবতো না। আর শাশুড়ি সবসময় বলতো জয়কে আদর যত্ন করতো, তাই দেবরের প্রতি আরও মনোযোগী হয়ে ওঠে। জয়ের ভাইয়ের বাড়ি আসার আর 2 দিন বাকি। বৌদিকে দেখতে যেন আজ অন্য দিনের থেকে বেশি সুন্দর লাগছে। কিছুতেই নিজেকে সামলানো যায় না। বৌদি যখন স্নানের পর নিজের চুল আঁচড়ায়, তখন জয় হঠাৎ ঘরে ঢুকে বৌদির গায়ে হাত দেয়। আস্তে আস্তে হাত বুলায় দেহের বিভিন্ন অঙ্গে। বৌদি কিছুক্ষণ একদম শান্ত হয়ে থাকে, যেন তার অনেক বেশি ভালো লাগছে। তার বৌদি লজ্জা পেয়ে একটু সরে আসে। বৌদি, এমন কেন করছো? আমি যে নিজেকে কেমন যেন হারিয়ে ফেলেছি। তার বৌদি, তোমাকে আজ এত খট লাগছে যে আমি নিজেকে সামলাতেই পারছি না। আমি কি করব বলো? তুমি আর আমি দুজন বৌদি। যা, এমন বলে না। তোমার ভাই আসবে 2 দিন পর, সে এসে যদি ধরে ফেলে। জয়, তুমি সারা জীবন তো ভাইয়ের থাকবা, আমার একটু হও। জয় বৌদির কাছে সরে গিয়ে বৌদিকে একটা কিস দেয়, তারপর বৌদির শাড়ি খুলে ফেলে। তার নিজেদের দুটো দেহ একসাথে করে ফেলে। বৌদিকে জয় খাটের ওপর শুইয়ে দেয়, তারপর শারীরিক মিলন করে দুজন। নিজেদের মনের স্বাদ মিটে গেলে দুজন বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জয় পুরোটাই ভিডিও করে রেখেছিল, তাই সে ব্ল্যাকমেল করার একটা বড় ফাঁদ তৈরি করে ফেলে। আপনারা শারীরিক মিলনের পর বৌদি অনেকটা হতাশ হয়ে পড়ে। সে তো নিজে ইচ্ছেতে এমনটা করতে চায়নি, কিন্তু কি করে যে এমনটা হয়ে গেল। তার দেহের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। যদি কোনো তাদের শারীরিক মিলনের কথা কেউ জানতে পারে, তবে তো কলঙ্কিনী হয়ে যাবে। সে কুল কিনারা খুঁজে পায় না। এ কী করছো? সে দেবরের সাথে মানুষ তো ছিছি করতেই থাকবে, আর তাদেরও কি থাকে, আর এ বাড়ি থাকা হবে না। নানান রকম প্রশ্ন তার মাথাটা ঝট পাকাতে থাকে, সাথে ভয়ে শরীরটা হিম হতে থাকে। বৌদি আর স্থির হয়ে বসতে পারে না, ছুটে যায় জয়ের ঘরে। জয় তখন ফ্রেশ হয়ে বাথরুমে বসেছিল। বৌদি জয়কে বলে, বৌদি, জয় আমার খুব ভয় করছে। তুমি কেন এমনটা করলে? আমি তোমার সাথে কোনো দিন শারীরিক মিলন করতে চেয়েছিলাম না। তুমি কি আমাকে কোনোভাবে বশ করেছিলে? জয়, হ্যাঁ ভাবি, আমি তোমাকে বশ করেছিলাম, কিন্তু সেটা তোমার দেহের জ্বালাকে কাজে লাগিয়ে। তোমার দেহে তো অনেক বেশিই জ্বালা ছিল তখন, তাই অল্পতেই তুমি আমার হয়ে গেলে। বৌদি, তোমার হয়ে গেলাম মানে কি বলতে চাইছো? জয় সেই শারীরিক মিলনের ভিডিওটা বৌদিকে দেখায়। বৌদি কখনোই মেনে নিতে পারছিল না যে জয় এমনটা করবে। সে যে ভয়টা পাচ্ছিল ঠিক তাই হলো। জয়, দেখেছো ভাবি কি কিউট, খুব ভাল লাগে। এটা আমার কাছে সারা জীবন থাকবে। আর হ্যাঁ, আজ থেকে যখন আমার মন চাইবে তখন আমি তোমাকে, বুঝতেই তো পারছো। বৌদি, না জয়, এমনটা করো না। আমি তোমার বড় বোনের সমতুল্য, তুমি তো আমার দেবর। তুমি কেন এমন করছো? তোমার দাদা জানলে কি হবে বুঝতে পারছো? আমাকে সে রাখবে না, আর এলাকার মানুষ জানলে আমার তোমার দুজনেরই তো ক্ষতি। জয়, কোনো ক্ষতি নাই। যদি তুমি আমার কথা মতো আমার চাহিদা পূরণ করো, তাহলে কেউ জানতে পারবে না, আর তা না করলে আমি বাধ্য হব এটা সকলকে দেখাতে।
বৌদি জয়ে দুটো পা জড়িয়ে ধরে, কিন্তু জয় কোনো মতে তাকে ছাড়ায় রাজি হয় না। তাকে আরও চায়, আরও আরও। বৌদি, জয় তুমি তোমার দাদা খারাপ চাও? জয়, আমি দাদারও ভালো চাই, আমারও ভালো চাই। তাছাড়া দাদা তো মাসে একদিন মাত্র বাড়ি আসে। তোমার তো অনেক খারাপ লাগে, আমি বুঝি। তুমি দাদার সাথে মাসে একদিন রোমান্স করো, আর বাকি কয়দিন আমার সাথে। বৌদি, তুমি এত নিষ্ঠুর কেন? জয়, তুমি কি করছো? কিছু বুঝতে পারছো? আমাদের এই সংসারে তুমি আগুন ধরাচ্ছ। আগুন? আমি তোমাকে কোনোদিনই মাফ করব না, কোনো দিনই না। জয় তার রুম থেকে বের হয়ে যায়। সে আর বাড়িতে আগে অনেক রাতে। দুদিন পর জয়ের দাদা বাড়ি আসার দিন। সকাল থেকে বৌদি মনের মতো করে ঘরবাড়ি গোছাতে থাকে। সে নিজেকেও অনেক সুন্দর করে সাজায়। জয় পুরো দৃশ্যটা খুব মন দিয়ে দেখছিল, কিন্তু সে তখন কোনো কথা বলেনি। বৌদি যখন স্নান করার জন্য বাথরুমে যায়, জয় তার পেছনে পেছনে বাথরুমে আসে। বৌদি ঘাবড়ে গিয়ে বলে, কি, তুমি কেন আসছো? আমি তো স্নান করব, তুমি পরে এসো, একটু বসতে লাগো। কিন্তু জয় তো অন্য কিছু চায়। বৌদি সেটা বুঝেও না বোঝার ভান করে। জয় বৌদির শরীরে হাত লাগায়। বৌদি রেগে মেগে তার হাতটা সরিয়ে দেয়। বৌদি, এ কি চাও তুমি? আজ আমার স্বামী বাড়ি আসছে, আর আজ তুমি এমন করছো? তুমি কি মানুষ? জয়, চলো না ভাবি, একসাথে স্নান করি। আর যদি না চাও তবে আমার কিছু করার নাই, শুধু ভিডিওটা মানুষের পায়ে যাবে। কোনো উপায় না খুঁজে পেয়ে আবার জয়ের সাথে শারীরিক সম্পর্ক জড়াতে হয় বৌদির। অনেকক্ষণ তাকে বাথরুমে সেই নির্মম নির্যাতন সহ্য করতে হয়। তার কিছুই করা ছিল না। সম্মান বাঁচাতে তাকে এই কষ্ট সহ্য করতেই হবে। রাতে খাবার টেবিলে বসেছিল জয়ের বাবা মা, সেজুতি, ভাবি, এটা সেটা এনে দিচ্ছিল। কিন্তু শাশুড়ি মা আজ মাংসের তরকারিটা প্রথম মুঠো মুখে তুললে ওয়াও থুথু করে ফেলে দিলেন। শাশুড়ি মা, বৌমা, মাংসের তরকারিতে এত লবণ কেন? মুখে তোলা যাচ্ছে না? এত মন ভোলা হয়ে রান্না করো কেন বৌমা? দেখো তো আজ তোমার শ্বশুর কত শখ করে মাংসটা এনেছিল, আর তুমি রান্নাটা এভাবে লবণ দিয়ে নষ্ট করে দিলে। সে যদি ভাবি নীরবে পাশে দাঁড়িয়ে শুনছেন। সে কি করবে? সন্ধ্যায় জয় তাকে রান্নায় বারবার বিরক্ত করছিল। সে যদি ভাবি বিড়বিড় করে ভাবছে, এবার হয়তো ভুল করে দুইবার তরকারিতে লবণ দিয়ে ফেলেছিল তিনি। আজ রাতে নিজের ঘরে শুয়ে শুয়ে সে যদি ভাবি একটা গল্পের বই পড়ছিল। হঠাৎ তার ঘরের দরজাটা কাউকে ধাক্কা দিতে দেখলো। তিনি দরজার পাশে গিয়ে বললেন, কে তুমি? বাহির থেকে জয়ের কণ্ঠ শোনা গেল। জয়, ভাবি দরজা খোলো। সেজুতি, কেন, কি হয়েছে? জয়, আরে ভাবি খোলো না। সেজুতি, জয়, আমি জানি তুমি কিসের জন্য আমার রুমে ঢুকতে চাচ্ছ। শোনো, আজ তো বিকেলে তোমায় আমি বাধা দিইনি, এখন আমার মাথা ব্যথা করছে, যাও ঘুমাতে যাও। জয়, ভাবি তুমি দরজা খুলবে কি না বলো? যদি না খোলো আমি এখনই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেব, তখন বুঝবে তুমি কত ধানে কত চাউল। সেজুতি, কেন এমন করছো তুমি? এই বলে সে যদি ভাবি তাহার রুমের দরজা খুললেন। জয় তার ভাবির রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। জয়, এ কী করছো? বাড়িতে মা বাবা থাকে, তারা যদি বুঝতে পারে তাহলে আমার কপালে অনেক দুঃখ আছে। সেটা বুঝবা কেন? বুঝবে না কেন? আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছ জয়। জয় বলল, মা বাবা কখনো বুঝতে পারবে না, রাতে তারা নাক ডাকিয়ে ঘুমায়, তুমি অযথা টেনশন করছো ভাবি। সে যদি ভাবি নির্বাক চেয়ে চেয়ে বিছানায় গিয়ে বসলেন, যেন তার হাত পা বাধ্য, কিছুই করতে পারছে না। জয় তার ভাবির পাশে গিয়ে বসে অসভ্যতা শুরু করে দিল। ইতিমধ্যেই বিষম্যভাবে জয় তার ভাবির শরীরে স্পর্শ করছে। তিনি বাধা দিতেই জয় তাকে জোরে করে অসভ্যতা করতে থাকলো। অল্প বয়সে সেজুতে ভাবির প্রতি জয়ের তিলে তিলে জমে থাকা আকাঙ্ক্ষা যেন তীব্র রূপে বহিঃপ্রকাশ পাচ্ছে তাহার। সেজুতে ভাবির ধবধবে সাদা গায়ের টাইট ফিট নাইটিতে জয় সেজুতিকে প্রতি নিমেষে উতলা হয়ে গেল। কোনো কিছুতেই যেন তার বাত মানছে না। সেজুতি ভাবিকে জোর করে তার ঠোঁটে কিস করতে শুরু করে দিল। এক পর্যায়ে সেজুতি ভাবি তাকে বাধা দিতে দিতে কখন যে তার প্রলোভনে জড়িয়ে পড়লেন বুঝতেই পারলেন না। জয় সেজুতি ভাবির নাইটের
আস্তে আস্তে খুলতে শুরু করে দিল। জয়ের স্পর্শকাতরে এইদিকে কখন যে সেজুতি ভাবি জয়ের সাথে আলিঙ্গনে ডুবে গেলেন বুঝতেই পারলেন না। জয় ভাবে কি ইচ্ছে মতো তাহার ইচ্ছার বিরুদ্ধে যা ইচ্ছা তাই করতেছে। মহিলাটা নিতর হয়ে জয়ের বর্বতা শুধু দেখে যাচ্ছে, হাতগুলো নিতর হয়ে পড়ে আছে তাহার। রাত তখন 3টা। সেজুতি ভাবি জয়কে লক্ষ্য করে বললেন, জয় এখন যাও, বাবা একটু পর উঠবেন। এখন তো তুমি শান্ত হয়েছ, যাও এবার। জয় কিছুতেই যেন যেতে চাচ্ছিল না। এবার জয় তার কাপড়গুলো হাতে নিয়ে ভাবির রুম থেকে চলে আসলো। সেজুতি ভাবি তার কাপড় খুলে হাতে নিয়ে প্রচণ্ড তীব্র ব্যথা শরীরে বাথরুমের দিকে চলে গেলেন। আজ খুব লেট করে ঘুম থেকে উঠছেন সেজুতি ভাবি, তাই তার শাশুড়ি তাকে কত কথাই না শোনালেন। সেজুতি ভাবি নীরবে সহ্য করে কিচেনে রান্নার কাজে মনোযোগী দিলেন। এইদিকে আজ জয়ের ভাই বাড়িতে আসার কথা, তাই সকাল থেকে সেজুতি ভাবির শাশুড়ি মা বউকে বারবার কথা শোনাচ্ছিল, ছেলেটা আমার এতদিন পরে আসছে, আর তোমার মাঝে কোনো আনন্দ নেই বৌমা। আজকাল দেখছি তুমি খুব লেট করে উঠছো। এই বৃদ্ধ বয়সে কি আমাকে রান্নাঘরে ঢুকতে হয়? আমার বাতের ব্যথায় আমি চলতে পারি না। ভাবছিলাম ছেলের বউ ঘরে এনে সুখ করব। আহ মরে যা, কি দেখে যে করিমগঞ্জের মেয়ে এনেছিলাম, কপাল আমার বিদ্রোহ। যারা আমার এই গল্প পড়ব খুঁজে না পান তারা আমার রিকোয়েস্ট দিয়ে ফ্লো করে পর্ব নিতে পারবেন। সে যদি ভাবি মন খারাপ করে কাজ করছেন আর মনে মনে ভাবছেন আর বলছেন কাল রাতে জয় তাকে বাধ্য করেছে সারা রাত জেগে রাখতে, কিন্তু ভুল না করে আজ দোষী না জানি আমার কপালে কি আছে। বিকেল 4টার দিকে সেজুতি ভাবির হাজবেন্ড শফিক সাহেব বাড়িতে আসলেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমার ডিস্টার্ব করব না, কিন্তু রাতে আমি তোমার রুমে আসব। সেজুতি, জয় আমার শরীরটা ভালো নেই আজ। জয়, না ভাবি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি আসব এই বলে গেলাম। রাত 11টার দিকে সেজুতি তাহার রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তার ঘরে দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে। সেজুতি ভাবি বিরক্ত ভাব নিয়ে দরজাটার দিকে তাকালেন, কিন্তু অনবরত দরজা ধাক্কাধাক্কি শব্দে এবার সেজুতি ভাবি তাহার দরজাটার পাশে গিয়ে বললেন, কি হয়েছে জয়? তোমায় বললাম আজ আমার শরীর ভালো নেই, তারপরও কেন আসছো? জয়, ভাবি দরজা খোলো। সেজুতি ভাবি, সত্যি জয় আমার শরীর ভালো নেই, প্লিজ তুমি যাও এখান থেকে। জয়, ভাবি তুমি দরজা খুলবে কি না বলো, আমায় রাগিয়ে দিও না, আমি রাগলে জানো তো কি হবে। সেজুতি ভাবি অনেকটা ক্লান্ত মন নিয়ে দরজাটা খুললেন। এইদিকে জয় হুড়মুড়িয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সেজুতি প্রচণ্ড অসহায় মন নিয়ে তাহার বিছানায় গিয়ে বসলেন। জয় সেজুতি ভাবিকে লক্ষ্য করে বলল, 2-3 দিন এমনিতেই তোমাকে পাইনি, আমার যে আর তোর সইছে না ভাবি। সে যদি কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না। ইতিমধ্যে জয় তাহার অসভ্যতা শুরু করলো। সে যেন সময়ে সময়ে তাহার রূপ পরিবর্তন করতে থাকলো। যখন সেজুতি ভাবির পেডিকোট খুলতে যাবে তখনই তিনি তাকে বাধা দিয়ে বললেন, জয় আজ না প্লিজ। কিন্তু জয় তাহার কোনো কথাই শুনতে চাইলেন না। প্রচণ্ড কামনা মনে সেজুতির ওপর ঝুঁকে পড়ল। জয় আজ প্রচণ্ড গতিতে তাহার ব্যথা ভরা শরীরের ক্রমে ক্রমে যেন তীব্রতার চুলি চালাচ্ছিল। অবশেষে সেজুতির নিথর হাতটা তাকে ফেরাতে ফেরাতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ল। রাত তখন 4টা। জয় তাহার রুমের দিকে ফিরে আসলো। সে যদি আজ বাথরুমে যাবে সেই শক্তিটুকু যেন তাহার শরীরে পাচ্ছিল না। তাই ভেজা ক্লান্ত শরীরে মহিলাটি কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। আজও লেট করে ওঠা সেজুতি ঘড়ির দিকে তাকাতে তাহার মনটা ভয় ও হতাশায় ডুবে গেল। তড়িঘড়ি করে তাহার বাথরুমে গিয়ে গোসলটা ছেড়ে কিচেনের দিকে গেলেন। এদিকে তাহার শাশুড়ি সেজুতিকে দেখে আজ ঘরে ফিরে কয়েকবার কটু কথা শোনালেন। সেজুতি বিষণ্ণ মনে খানিকক্ষণ কিচেনে কাজ করতে করতে হঠাৎ তাহার চোখ থেকে অঝরে পানি পড়তে থাকলো। সেজুতি বুঝতে পারছিল না তাহার এখন কি করা উচিত। স্বামীকেও যেন বলবে এই রাস্তাটাও তাহার বন্ধ। জয়ের প্রলোভনে তাহার প্রথম ইচ্ছায় মিলনটা করেছিল জয়ের সাথে, কিন্তু জয়টা যে গোপনে ভিডিওটা রেকর্ড করবে সে তা কখনোই কল্পনা করেনি। সারাদিন নিজের ঘরে বসে প্রচণ্ড ভাবনায় ডুবে থেকেও সে যদি তাহার সন্নিকট সমস্যার সমাধান করতে পারল না।
অবশেষে তাহার মাথায় একটা প্ল্যান আসলো। যদিও তাহার স্বামী এটাতে কতটা সাপোর্ট দেবে সেটা নিয়ে তিনি যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, এবার শফিক সাহেব আসলে সেজুতি ভাবি তাকে বুঝিয়ে শুনিয়ে রংপুর তাহার কর্মস্থলে থাকার বায়না ধরবেন। কিন্তু শফিক সাহেব আসতে আরও মাসখানেক। সদ্য লোকটা তাহার কর্মস্থলে গিয়েছে, কিন্তু এই এতটা দিনে জয়ের নির্মমতা তাকে সহ্য করতে হবে, এটা ভেবে তাহার দম বন্ধ হয়ে আসছিল। এদিকে আজ জয়ের মা বাবা জয়দের নানা বাড়িতে বেড়াতে যাবেন। দুপুরে যাবার সময় সেজুতি ভাবির শাশুড়ি তাহার বৌমাকে ডেকে বললেন, আজ তারা আমার জয়কে যেন ঠিক মতো খাবার বিকেলে 4টার দিকে সেজুতি ভাবি তাহার রুমটা গুছাচ্ছিলে। এদিকে সারাদিন বাহির থেকে জয় বাড়িতে ফিরল, কিন্তু বাইরে থাকতে পারল না। তাহার মা বাবা আজ তাদের নানা বাড়িতে বেড়াতে গিয়েছে। কথাটা শুনে জয়ের আনন্দে যেন শেষ রইল না। এদিকে আজ জয়ের মা বাবা জয়দের নানা বাড়িতে বেড়াতে যাবেন। দুপুরে যাওয়ার সময় সেজুতি ভাবির শাশুড়ি তাহার বৌমাকে ডেকে বললেন, আজ তারা সেখানে থাকবেন। আরও বলে গেলেন, বৌমা, আমার জয়কে যেন ঠিকমতো খাবার দিও। বিকেল 4টার দিকে সেজুতি ভাবি তাহার রুমটা গুছাচ্ছিল। এদিকে সারাদিন বাহির থেকে জয় বাড়িতে ফিরল, কিন্তু বাহিরে থাকা তাদের কাজের ছেলে করিমের কাছ থেকে জানতে পারল তাহার মা বাবা আজ তাদের নানা বাড়িতে বেড়াতে গিয়েছে। কথাটা শুনে জয়ের আনন্দের যেন শেষ রইল না। তড়িঘড়ি করে তাদের বাড়িতে প্রবেশ করল। প্রথমে রান্নাঘরের দিকে গিয়ে সে সেজুতি ভাবির খোঁজ করছিল, কিন্তু সেখানে না পেয়ে সেজুতি ভাবির রুমে আসলো। কিন্তু সোনিয়াকে দেখে তাহার মেজাজটা খারাপ হয়ে গেল। সোনিয়াকে দেখে তার রুমের দিকে নিশারায় ফিরে এসে আর মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, বজ্জাত মেয়েটা আর আসার সময় পেল না। এদিকে সেজুতি ও সোনিয়া অনেকক্ষণ গল্প করতে করতে একটা পর্যায়ে সেজুতি ভাবি সোনিয়াকে আজ রাত তার সাথে থাকার বিশেষ অনুরোধ করলেন। অবশেষে সোনিয়া সেজুতি ভাবির সাথে থাকবে বলে সম্মত হলো। এদিকে জয় খানিকক্ষণ নিজের ঘরে ছটফট করতে করতে দরজার বাইরের দিকে তাকিয়ে যেন কখন সোনিয়া বের হয়। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর এবার জয় সেজুতি ভাবির রুমে গিয়ে বলল, ভাবি, ভাত খাবো, টেবিলে ভাত দাও। এই বলে সে সোনিয়াকে জিজ্ঞেস করলো, কী রে, তোর অবস্থা কি? কলেজে ঠিক মতো যাচ্ছিস কি? সোনিয়া, হ্যাঁ ভাইয়া, কলেজে ঠিক মতো চলছে। জয়, তোর ফাইনাল পরীক্ষা কবে? সোনিয়া, ভাইয়া, সামনের মাসে। জয়, তাহলে এভাবে গল্প আড্ডায় মন না দিয়ে বেশি বেশি পড়ায় মন দাও, তা না হলে রেজাল্ট ভালো করতে পারবে না। এদিকে সেজুতি ভাবি জয়ের জন্য টেবিলে খাবার দিয়ে জয়কে ডাকলেন। জয় খাবার খাওয়ার জন্য টেবিলে আসলো। সন্ধ্যা ঘনিয়ে আসছে। জয় লক্ষ্য করলো সোনিয়া তখনও বাড়িতে যাচ্ছে না। তার মনে মনে প্রচণ্ড রাগে শরীর জ্বলে যাচ্ছিল। জয় কিছুটা হলে সে অনুমান করতে পারল। আজ সোনিয়া সেজুতি ভাবির সাথে থাকবে হয়তো। রাতে অনেকবার জয় কিচেনের দিকে গেল, কিন্তু সবসময় সোনিয়া তার ভাবির সাথে লেগেছিল। বারবার বিরক্ত ভাব নিয়ে জয় তার রুমে ফিরে আসলো। রাত তখন 1টা। জয় তার রুমে বসে থাকতে থাকতে প্রচণ্ড ছটফটিতে সময়টা পার করছিল। হঠাৎ তাহার মনে কি আশাতে সে সেজুতি ভাবির রুমের দিকে গেল। গিয়ে সেজুতি ভাবির দরজায় ফাঁক করে লক্ষ্য করলো ইতিমধ্যে সেজুতি ও সোনিয়া বেদম ঘুমিয়ে পড়েছেন। খানিকক্ষণ জয় দরজায় আস্তে আস্তে টোকাটুকনির উপর সেজুতি ভাবির ঘুম ভাঙতে পারল না। কিন্তু শব্দ করে যে দরজাটা ধাক্কা দিবে সেই সাহসটুকু সে পেল না, কারণ সোনিয়া যদি জেগে যায় তাহলে বিষয়টা সারা পাড়ায় ছড়িয়ে পড়বে। জয় সোনিয়াকে নিয়ে বিড়বিড় করে বলল, যে পেটুক মেয়ে রে বাবা, যদি জানতে পারে ভাবির সাথে আমার এমন সম্পর্ক, তাহলে তার 1 মিনিট লাগবে সারা পাড়া বলে বেড়াতে। তাই জয় প্রচণ্ড ক্লান্ত মন নিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ল। কিন্তু কিছুতেই তাহার চোখে ঘুম আসছিল না, কারণ আজ মা বাবা নেই। এমন একটা সুযোগ নষ্ট হলো পাশের বাড়ির সোনিয়ার জন্য। প্রচণ্ড রাগে বিছানায় শুয়ে শুয়ে তার ঘরের উপরের দিকে তাকাচ্ছিল। হঠাৎ উপরের বাঁশের বেতের ছাদের দিকে লক্ষ্য করতে তার মাথায় একটা প্ল্যান আসলো। জয় চিন্তা করলো তার রুমের উপরে বাঁশের ছাদে উঠে গিয়ে সেজুতি ভাবির রুমে নামতে পারবে। কিন্তু এটাও ভিড় করে বলতে লাগলো, সোনিয়া যদি জেগে যায় তাহলে তো একটা লঙ্কা হয়ে যাবে। কিন্তু কি করবে বুঝতে পারছিল না। এদিকে আজকাল সেজুতি ভাবিকে
কাছে পাওয়াটা জয়ের প্রচণ্ড নেশায় পরিণত হয়ে গিয়েছে। রাত তখন 2টা, কিছুতেই জয়ের ছটফনি মন শান্ত হচ্ছে না। তার মন, চিন্তা শক্তি ও বিবেক বুদ্ধিগুলো ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে। এদিকে প্রচণ্ড উত্তেজনায় থেকে জয়ের মাথা যেন স্বাভাবিক মানুষের মতো কাজ করছে না। বারবার তাহার মন চাচ্ছে ছাদের দিক দিয়ে উঠে গিয়ে সেজুতি ভাবির রুমে প্রবেশ করবে। রাত তখন 3টা। অবশেষে জয়ের চিন্তা শক্তির অবসান ঘটিয়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এবার তার রুমের ছাদের ওঠার প্রস্তুতি নিচ্ছিল। একটা পর্যায়ে সে তার রুমের বাঁশের ছাদে উঠল, কিন্তু প্রচণ্ড শব্দ হতে সে খুব ধীর গতিতে সেজুতির ভাবির রুমের ছাদে গিয়ে পৌঁছালো। কিন্তু সমস্যা হলো, এখন সে নিচে নামবে কিভাবে? নিজের সাথে বিড়বিড় করে বলল, যদি কোনো শব্দ হয় আর সোনিয়া জেগে যায়। অনেকক্ষণ বাঁশের ছাদে বসে থেকে জয় বিরক্ত ভাব নিয়ে এবার সিদ্ধান্ত নিল সে নিচে নামবে। রাত তখন 3টা। অবশেষে জয়ের চিন্তা শক্তির অবসান ঘটিয়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সেবার তার রুমের ছাদের ওঠার প্রস্তুতি নিচ্ছিল। একটা পর্যায়ে সে তার রুমের বাঁশের ছাদে উঠল, কিন্তু প্রচণ্ড শব্দ হতে সে খুব ধীর গতিতে সেজুতি ভাবি রুমের ছাদে গিয়ে পৌঁছালো। কিন্তু সমস্যা হলো, এখন সে নিচে নামবে কিভাবে? নিচে নামার সাথে ভিড় করে বলল, যদি কোনো শব্দ হয় আর সোনিয়া জেগে যায়। অনেকক্ষণ বাঁশের ছাদে বসে থেকে জয় বিরক্ত ভাব নিয়ে এবার সিদ্ধান্ত নিল সে নিচে নামবে। তাই জয় তার পাটা নিচের দিকে বাড়িয়ে মেঝেতে নামতে শুরু করলো। এদিকে অন্ধকার রুম থাকায় সে খুব দ্বিধান্তে ছিল কোন দিকে সেজুতি ভাবি ঘুমিয়েছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জয় এবার বিড়বিড় করে বলল, ডান দিকে হয়তো সেজুতি ভাবি ঘুমিয়েছেন। তাই সে এবার সেজুতি ভাবির বলে তার শাড়ি হাত দিয়ে ডাক টানতে শুরু করলো, কিন্তু তার হাতে স্পর্শে সেজুতি ভাবি শরীরের কাপড় মনে হলো না এটা তো সোনিয়া। কিন্তু সোনিয়া বেদম ঘুমে থাকায় জয়ের ডাক শুনতে পায়নি। তাই এবার জয় কিছু সময় দাঁড়িয়ে থেকে বাম দিকে গিয়ে সেজুতি ভাবিকে ডাকতে শুরু করলো। অনেকক্ষণ ডাকাডাকির পর সেজুতি ভাবি লক্ষ্য করলেন তার রুমে জয় আসছে। জয়কে দেখে তিনি এতটাই অবাক হলেন, তৎক্ষণাৎ তার মাথায় যেন ঘুরে গেল। ফিসফিস করে জয়কে বললেন, ইস জয়, কি হচ্ছে এটা? সোনিয়া যদি বুঝতে পারে কি হবে? বুঝতে পারছো? পাগলামি করছো কেন? যাও নিজের রুমে যাও। জয় ভাবি আমার রুমে আসো, তা না হলে আমি যাব না। সে যদি জয় প্লিজ দয়া করে যাও তুমি। সোনিয়া যদি জেগে যায় আর আমাকে তার পাশে না পেয়ে সন্দেহ করবে। জয় ভাবি আমি কিছু বুঝতে চাই না, না আসলে আমি যাব না। সে যদি ইস জয় যাও, আসছি এখন যাও। জয় দরজাটা আস্তে আস্তে খুলে মনের আনন্দে তার রুমে এসে প্রচণ্ড আগ্রহ নিয়ে সেজুতি ভাবির অপেক্ষা করছিল। সেজুতি অষ্টপরাক্রান্ত মন নিয়ে জয়ের রুমে প্রবেশ করলেন। সে না চাইতেও তার ইচ্ছার বিরুদ্ধে জয় সেজুতির উপর তার তীব্র আসক্তিটা প্রয়োগ করল। অনেকক্ষণ জয়ের তীব্রতা সহ্য করতে করতে মহিলাটির নিতর দেহটা নির্বাক চিপ হয়ে পড়ে থাকলো। এদিকে হঠাৎ সোনিয়ার ঘুমটা ভেঙে গেল। সে পাশে হাত দিতেই সেজুতি ভাবিকে না পেয়ে প্রথমে ভেবেছিল মহিলাটি হয়তো বাথরুমে গিয়েছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর তার মনে সন্দেহ আসতে থাকলো। সোনিয়া আবার ঘুম ভরা চোখে প্রথমে বাথরুমের দিকে গিয়ে না পেয়ে কিচেনের দিকে গেল, কিন্তু সেখানেও সেজুতি ভাবিকে না পেয়ে হঠাৎ জয় রুমের মধ্যে কারো কথা বলার ফিসফিস শব্দ শুনতে পেল। তাই একটু এগিয়ে গিয়ে সে জয়ের দরজার ফাঁক দিয়ে দেখতে অবাক হতবাক হয়ে গেল। সেজুতি ভাবি তার দেবরের সাথে এমন সম্পর্ক! সোনিয়া নিমিষেই যেন চমকে উঠল। সোনিয়া নিজের সাথে বিড়বিড় করে বলল, আমি সত্যি দেখছি না, এটা কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি? নিজেকে বিশ্বাস করাতে গিয়ে নিজের শরীরে একটা সিমটি কাটল। সোনিয়া লক্ষ্য করলো সে যা দেখছে সেটা কোনো কল্পনা না, বাস্তব। এদিকে ইতিমধ্যে সেজুতি ভাবি তাহার ভেজা কাপড় পেটিকোটগুলো হাতে নিয়ে জয়ের রুম থেকে বাহিরে বেরিয়ে আসতে শুরু করলেন। তাই সোনিয়া তৎক্ষণাৎ সেজুতি ভাবির রুমের দিকে ছুটে আসলো আর অনেকটা অভিনয় করে ঘুমের ভান করে শুয়ে পড়ল। এদিকে সেজুতি ভাবি তার কাপড় চেঞ্জ করে সোনিয়ার পাশে চুপটি করে শুয়ে পড়লেন। সোনিয়ার ঘুমটা ভাঙা প্রথম চোখের পাতা খুলতেই লক্ষ্য করলো পাশে সেজুতি ভাবি নেই। হঠাৎ তার রাতের কথা মনে পড়তেই সে বিড়বিড় করে বলল, সেজুতি ভাবি তার দেবরের সাথে এমন সম্পর্কটা এভাবেই মেয়েটা নির্বাক হয়ে হতাশ হয়ে গেল। কারণ সোনিয়া
জয়কে মনে মনে খুব পছন্দ করত। কিন্তু জয়ের সাথে তার ভাবির এমন সম্পর্কে সোনিয়ার শরীর কাল রাত থেকে জ্বলে যাচ্ছে। সোনিয়া অনুভব করলো তার মাথায় আগুন ধরে আছে। সোনিয়া ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলো, কিন্তু ইতিমধ্যে সেজুতি ভাবি বাথরুমে গোসল করা ভেজা কাপড়গুলো মেঝেতে পড়ে থাকতে দেখে সোনিয়ার শরীর ও মাথা লাগিয়ে বিঘ্নে যাচ্ছিল বারবারই। পছন্দ হতাশ মনোভাব নিয়ে এবার কিচেনের দিকে যেতেই সোনিয়া লক্ষ্য করলো সেজুতি ভাবি রুটি বানাচ্ছেন। সোনিয়াকে দেখে সেজুতি ভাবি বললেন, তুমি উঠেছো, এখানে বসো, আমি রুটি আর চা দিচ্ছি। কিন্তু সোনিয়ার সেজুতি ভাবির কথাগুলো যেন বিষের মতো লাগছিল, কারণ সোনিয়া জয়কে মনে মনে খুব পছন্দ করত। কিন্তু জয়ের সাথে তার ভাবির এমন সম্পর্কে সোনিয়ার শরীর কাল রাত থেকে জ্বলে যাচ্ছে। সোনিয়া অনুভব করলো তার মাথায় আগুন ধরে আসছে। সোনিয়া ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলো, কিন্তু ইতিমধ্যে সেজুতি ভাবির বাথরুমে গোসল করা ভেজা কাপড়গুলো মেঝেতে পড়ে থাকতে দেখে সোনিয়ার শরীর ও মাথা লাগিয়ে বিঘ্ন হয়ে যাচ্ছিল বারবারই। পছন্দ হতাশ মনোভাব নিয়ে এবার কিচেনের দিকে যেতেই সোনিয়া লক্ষ্য করলো সেজুতি ভাবি রুটি বানাচ্ছেন। সোনিয়াকে দেখে সেজুতি ভাবি বললেন, তুমি উঠেছো, এখন বসো, আমি রুটি আর চা দিচ্ছি। কিন্তু সোনিয়ার সেজুতি ভাবির কথাগুলো যেন বিষের মতো লাগছিল। অনেকক্ষণ নীরবতার পর সেজুতি ভাবি সোনিয়াকে জিজ্ঞেস করলেন, সোনিয়া কি হলো, চুপ হয়েছো কেন? বসো। সোনিয়া গম্ভীর ভাব সরিয়ে এবার বলল, না ভাবি, তোমার রুটি বানানি দেখছিলাম। এই বলে সে পাশে থাকা ছোট চেয়ারটিতে বসলো। সোনিয়া, ভাবি, আমি চা খেয়ে বাড়িতে যাব, ঘরে অনেক কাজ জমা হয়ে আছে। সেজুতি ভাবি, সে কি, দুপুরে ভাত খেয়ে যাবে? আমি তোমার জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, বুনা করব। সোনিয়া, না ভাবি, আমি খাবো না, বাড়িতে মা একা একা সামলাতে পারছে না, আমায় যেতে হবে। সোনিয়া চা নাস্তা করে তাদের বাড়িতে ফিরে আসলো, কিন্তু কিছুতেই তার মনের অশান্ত আগুন মন থেকে দূর হলো না। নিজের ঘরে বসে থেকে তার হাতে রেকর্ড করা সেজুতি ভাবিও জয়ের ভিডিওটা দেখছিল আর বারবার নিজেকে তুষের আগুনে পোড়াচ্ছিল। সে জয়কে সোনিয়া গোপনে এত ভালোবাসতো, তার এমন গুণগীতি দেখে সোনিয়া রাগটা যেন চরম সীমা অতিক্রম করছে। তার এখন কি করা উচিত সেটা যেন সোনিয়ার মাথায় আসছিল না। কিন্তু এদিকে এই ঘটনার একটা চরম ব্যবস্থা না করেও সোনিয়ার মন যে শান্তি পাচ্ছিল না। প্রচণ্ড যন্ত্রণা মনে উত্তেজনা হয়ে সোনিয়া প্ল্যান করলো এই ভিডিওটা সে রফিক ভাইকে দেখাবে। এইদিকে জয় ঘুম থেকে উঠে সারা বাড়িতে চোখ বোলালো, কিন্তু সোনিয়াকে দেখতে না পেয়ে খুব ফুরফুরে মেজাজে কিচেনের দিকে গেল। সে যদি ভাবি তখন কিচেনে রান্না করছিলেন। জয়কে দেখে তিনি তাকে এক চা দিলেন আর জয়কে লক্ষ্য করে বললেন, জয়, তোমার কাজকর্ম ইদানিং আমাকে চরম বিপদের দিকে নিয়ে যাচ্ছে। কাল রাতে তুমি ওইভাবে রুমে আসাটা তোমার একদম উচিত হয়নি। যদি সোনিয়া জেগে যেত আর তোমাকে এইভাবে দেখতো, তখন তোমার আমার মাথাটা কাটা যেত। দেখো জয়, সব কিছুর একটা সীমা আছে। তোমার এই বাড়াবাড়ি কাজকর্ম আর ভিডিও থেকে আমাকে রেহাই দাও প্লিজ জয়, আমাকে মুক্তি দাও। জয় সেজুতি ভাবিকে লক্ষ্য করে বলল, ভাবি, কাল এমন করলে কেন? সেজুতি, আমি আবার কি করলাম? জয়, তুমি সোনিয়াকে রাতে থাকতে বললে কেন? সেজুতি, সোনিয়া আমায় এখান থেকে ইচ্ছে করে আমার সাথে থাকতে চেয়েছে। জয়, ভাবি, আমার তো মনে হলো তুমি তাকে থাকতে বলেছ। এদিকে ইতিমধ্যে জয়ের মা বাবা বাড়িতে এসে পৌঁছালেন। এইদিকে সোনিয়া অনেকবার শফিক সাহেবকে ফোনে ট্রাই করে পাচ্ছিল না। তিনি হয়তো অফিসের কাজে খুব ব্যস্ত। মানুষ কাজের সময় মোবাইলের দিকে তার খুব কম মনোযোগ থাকে। জয়ের মা তাহার বাপের বাড়ি থেকে তার ভাইয়ের সবজি খেয়ে তো মাছের পুকুর থেকে হরেক রকম সবজি ও গোটা একটুকটি মাছ নিয়ে আসলেন। তাই জয়ের মা সুফিয়া বেগম জয়কে ডেকে বললেন, বাবা, যত মাছ কাটার জন্য পাশের বাড়ি রাবিওর পারুল বানুকে ডেকে নিয়ে আয়। বৌমা একা এগুলো সামলাতে পারবে না, আর আমার বাতের মাথায় আমি বসতে পারি না। আজ সেজুতি ভাবি সারাদিন ঘরে কাজ করতে করতে রাতে ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে এসে শুয়ে আছেন। কিছুক্ষণ পর তিনি একটা গল্পের বই হাতে নিলেন। বালিশে হেলান দিয়ে তিনি তার প্রিয় লেখকের গল্পের বইটি পড়ছিলেন আর যথেষ্ট আনমনে বইয়ের পৃষ্ঠায় ডুবে থাকলেন। কিছুক্ষণ পর তার ঘরের দরজায় কট কট শব্দ শোনা গেল।
সেতুতে ভাবির দরজার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেললেন আর ক্লান্ত দেহে নিয়ে বিড়বিড় করে বললেন, জীবনে কোনো পাপ করেছি এমন একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে আমায়। প্রচণ্ড হতাশ মন নিয়ে যখন উঠতে যাবেন তখন দরজার বাইরে থেকে আওয়াজ আসলো জয়ের মা সুপিয়া বেগম ডাকছেন, বৌমা দরজাটা খোলো। শাশুড়ির গলা আওয়াজ শুনে সেতুতে ভাবির মনে এখন অনেকটা স্বস্তি খুঁজে পেলেন। শাশুড়ি,